রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। চীনের বোয়াও সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে 5 প্রস্তাব ডক্টর ইউনূসের। উৎসব উদযাপনে ফাঁকা হচ্ছে ঢাকা, স্ক্যাডিউল বিপর্যয় নেই ট্রেনে। মহাসড়কে চাপ বাড়লেও ভোগান্তিহীন ঈদযাত্রা, স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার স্বস্তি মানুষের। বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ চট্টগ্রামের 3 উপজেলার মানুষ। 5.5 ঘন্টা সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ, তীব্র যানজটে নাকাল যাত্রীরা। আমি কি করব, কষ্ট অনেকবার পড়ে গেছি, পড়ে গেলি পাজামা পা ফুলে গেছে। দারিদ্র্যের দুষ্ট চক্রে শিশুশ্রম, দুরন্ত শৈশব হারিয়ে যাচ্ছে কঠিন বাস্তবতায়, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। লোক দেখানো আইন প্রয়োগকে দুষছে সংস্কার কমিশন। এবং হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর আজ। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে রজনী পার করবেন ধর্মপ্রাণরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। উন্নত সমৃদ্ধ এশিয়া গড়তে 5 দফা প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনূস। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে সাইডলাইন বৈঠকে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়েছে চীনা প্রতিষ্ঠান। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফরের দ্বিতীয় দিনে যোগ দেন বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, যার প্রভাব এশিয়ার অন্য দেশগুলোর উপরেও পড়ছে। দুর্নীতি ও পাচারের অর্থ ফেরাতে এশিয়াকে এক হয়ে বহুপাক্ষিক মধ্যস্থতা ব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি। বৈশ্বিক নিন্দার পরও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ফিলিস্তিন শুধুমাত্র মধ্যপ্রাচ্য কিংবা আরবের বিষয় নয়, এটা বৈশ্বিক সংকট। তেমনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গার চাপ বহন করতে হচ্ছে বাংলাদেশকে। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে উল্লেখ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. সম্মেলনে অর্থনৈতিক, বাণিজ্যিক, খাদ্য ও কৃষি, তথ্য প্রযুক্তি সহযোগিতা সহ যুবশক্তির সঠিক ব্যবহারের 5 দফা সুপারিশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বোয়াও সম্মেলনের পাশাপাশি বেশ কিছু সাইডলাইন বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা। এদিন ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাজ্য পরিষদের নির্বাহী ভাইস প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এদিন চীনের রফতানি আমদানি ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইহু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাস দেন। নাজমুস সালেহী, সময় সংবাদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধান উপদেষ্টাকে পাঠানো এক বার্তায় গণতন্ত্র, অর্থনীতি ও নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, এই সময়ে বাংলাদেশের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি এবং নিরাপত্তা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী বলে জানান তিনি। দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে 2 দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান ট্রাম্প। ঈদযাত্রার চতুর্থ দিনেও কোনো ধরনের স্ক্যাডিউল জটিলতা ছাড়াই রাজধানী ছাড়ছে ট্রেন। এদিকে এখনও চোখে পড়ার মতো ভিড় নেই বাস টার্মিনালেও। স্বস্তির ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আলামিন তুষার এবং গাবতলী বাসস্ট্যান্ডে আছেন রিপোর্টার আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার,
যেমনটা আমরা দেখছি আসলে সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু তেমনভাবে কোনো ধরনের ভোগান্তি বা কিছুর মুখোমুখি কিন্তু আসলে রেলপথের যাত্রীরা কিন্তু হননি। আমরা দেখেছি যে খুবই স্বাভাবিকভাবেই আসলে তারা যে স্বাভাবিক যাত্রার সময় যেমন থাকে ঠিক তেমন অবস্থায় বলাই চলে, কারণ একদম যেমন যাত্রীরা আসছেন এবং তারা তাদের যে নির্দিষ্ট সিটগুলো সেগুলো আসলে অনায়াসে পেয়ে যাচ্ছেন, বাড়তি কোনো চাপ যেমন নেই। তবে শিডিউল বিপর্যয় খুব ওইভাবে না থাকলেও আমরা সকালবেলা দেখেছি যে যেই নীলসাগর এক্সপ্রেস যে ট্রেনটি সেটি কিন্তু অল্প বিস্তর দেরি করেই ছেড়েছিল অল্প একটু, এবং আমরা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিকে আসলে দেরি করেই ঢাকায় ঢুকতে দেখেছি। বেনাপোলগামী যে ট্রেনটি সেটি 10:45-এ ছেড়ে যাবার কথা থাকলেও কিছুক্ষণ আগেই ছেড়ে গেছে এমন একটি আমরা জানতে পেরেছি। তবে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে বলছিলেন যে ঢাকা থেকে ঢুকতে অল্প বিস্তর টুকটাক নানান কারণে ক্রসিং সহ বিভিন্ন সময় এটা আসলে স্বাভাবিক সময়ও হয়ে থাকে, তেমনই আসলে অল্প টুকটাক ক্ষেত্রে আসলে যখন ঝামেলা হচ্ছে তখন আসলে একটু দেরি হচ্ছে। তবে ঢাকা থেকে দ্রুত সময়ে ট্রেনগুলো বাইরে বের করে দেওয়ার চেষ্টা আসলে তারা করছেন, আসলে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর বাইরেও নকশিকাঁথা এক্সপ্রেস যে ট্রেনটি খুলনাগামী সেটি আসলে 11:20-এ ছেড়ে যাবার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু সেই ট্রেনটি ঢাকায় প্রবেশ করেনি। সেই জায়গা থেকে আসলে সেই ট্রেনটিও যেহেতু এখন ঢাকায় প্রবেশ করেনি, তবে সম্ভাব্য যে সময় সেটি আসলে 12:20 রাখা হয়েছে, অর্থাৎ 12:20-এ সেটা ছেড়ে যাবার কথা রয়েছে, যদি এখনও ঢাকায় প্রবেশ করেনি আমরা যতটুকু জানতে পেরেছি। তো তার রেলওয়ে কর্তৃপক্ষ আসলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে যেন কোনো ধরনের ভোগান্তি তাদের আসলে মুখোমুখি না হতে হয় যাত্রীদের। এই ছিল রেলওয়ের যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রার খবরের শেষ আমার কাছে। আমরা এখন চলে যাব গাবতলীতে, সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। ঈদযাত্রার চতুর্থ দিনে এসে আসলে সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম বিভিন্ন বাস টার্মিনালগুলোতে আমরা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু আজকাল টিকিট কাউন্টারগুলোতে আসলে কোনো যাত্রী আমরা সেভাবে লক্ষ্য করিনি, যেটা আমরা বিগত সময়গুলোতে দেখেছি। একটু জানাই যে এই সব বাস টার্মিনালগুলোতে যাত্রীরা ভিড় করছেন, এর একটি মূল কারণ হচ্ছে অনলাইনে টিকিট বিক্রি। তবে আজকে সকাল থেকেই কিন্তু আসলে নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে যাওয়ায় যাত্রীরা যেমন স্বস্তি প্রকাশ করেছে, একই সাথে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে, তাদের পরিবারকে নিয়ে এবার একটি দীর্ঘ সময় ঈদ উদযাপন করতে পারবে। সেজন্য একটু জানিয়ে রাখি, গাবতলীর এই বাস টার্মিনালটাতে কিন্তু আসলে এবার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেজন্য কিন্তু ডিএমপি থেকে 48টি সিসিটিভি ক্যামেরা কিন্তু এখানে স্থাপন করা হয়েছে এবং সেটি কিন্তু সেন্ট্রাল থেকে আসলে পরিচালিত হবে এবং সেন্ট্রাল থেকে তদারকি করা হবে যে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেদিকে কিন্তু বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়াও একটু জানিয়ে রাখি, এবার কিন্তু আসলে এই বাস কাউন্টারটিতে 2টি র্যাব এবং পুলিশের কিন্তু 2টি কন্ট্রোল এবং ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম সহ একটি ওয়াচ টাওয়ার রয়েছে। একই সাথে এই কাউন্টারটিতে আসলে কিছুক্ষণ আগেই র্যাবের ব্রিফ করেছে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিল যে 3 স্তর বিশিষ্ট আসলে নিরাপত্তা তারা এবার নিশ্চিত করছে এবং সেই নিয়ে কাজ করছে। তবে দুঃখের শখে আসলে জানাচ্ছে যে এই কাউন্টারে এই মুহূর্তে কিন্তু সকাল থেকে আমরা বেশ কিন্তু কাউন্টারগুলোতে কিন্তু যে কর্মীরা রয়েছে তারা কিন্তু আসলে দুঃখ প্রকাশ করছেন। পদ্মা সেতু হওয়ার ফলে কিন্তু তাদের একটা দাবি যে পদ্মা সেতু হওয়ার ফলে এই বাস কাউন্টারগুলোতে মানুষের যাত্রীর ভিড় কমে গেছে, যার ফলে তারা কিন্তু আসলে এখানে কাঙ্ক্ষিত যে যাত্রী আশা করছিল, দক্ষিণাঞ্চলের যাত্রী হোক কিংবা উত্তরাঞ্চলের যাত্রী হোক, এ ধরনের বিভিন্ন সেতুর ফলে কিন্তু আজকাল এই গাবতলীর যে টার্মিনাল সেখানে কিন্তু আসলে ভিড় কমছে। এছাড়াও বিভিন্ন সড়কের আসলে আশেপাশে বেশ কয়েকটি কাউন্টার থাকার ফলে কিন্তু দেখা যায় যে এই কাউন্টার থাকার ফলে আসলে যাত্রী দেখা যায় যে বিভিন্ন স্থান থেকে টিকিট সংগ্রহ করতে পারে, যার ফলে এ ধরনের যে বিশেষ বা বড় টার্মিনালগুলো আছে সেখানে কিন্তু আসলে যাত্রী সংখ্যা কম থাকে। তো এই ছিল আসলে ঈদযাত্রার সর্বশেষ খবর বাস টার্মিনাল থেকে গাবতলীর। ঈদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম গাবতলী বাস টার্মিনালে, তার আগে ছিলাম কমলাপুর রেল স্টেশনে। সময় সংবাদ আরও থাকছে। 2 ঘন্টার মধ্যে ধ্বংস হবে লার্ভা। ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম সিটিতে পরীক্ষামূলক বিটিআই কীটনাশক ব্যবহার, সাফল্য পেলে চুক্তি। পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ চট্টগ্রামে 3 উপজেলার মানুষ। প্রশাসন ব্যবস্থা না নেয় চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে 5.5 ঘন্টা পর কর্মসূচি স্থগিত করেন তারা। স্লোগানে মুখর রাজপথ, ব্যানার নিয়ে রাস্তা অবরোধ, দাবি বাঁচাতে হবে বন্য হাতির আক্রমণ থেকে।
বৃহস্পতিবার ভোর থেকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইপিজেড এলাকায় আন্দোলনে নামেন এলাকাবাসী। তারা জানান পাহাড় থেকে নেমে আসা হাতির পালের আক্রমণে হতাহতের ঘটনা ঘটে। তাদের অভিযোগ বন্য হাতির তাণ্ডব থেকে বাঁচাতে নানা পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি হলেও কোনো কথা রাখেনি বন বিভাগ ও ইপিজেড কর্তৃপক্ষ। গর্ভবতী মা পর্যন্ত বোন পর্যন্ত মেরে ফেলছে, তারা কোনো সুরক্ষা করে নাই। একটা কাগজে সেন্টমেন্ট দিয়ে ওরা সবাই একসাথে একটা সিদ্ধান্ত দিয়েছিল, আমাদেরকে আশ্বাস দিয়েছিল সময় দিয়েছে হাতিগুলো অবসরের জন্য, কিন্তু ওরা কোনো সমাধান করে নাই। অবরোধের কারণে মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষ। এ অবস্থায় অনেকে গন্তব্যে যাত্রা শুরু করেন পায়ে হেঁটে। আমার গাড়ি মহেশখালী থেকে এতটুকু পর্যন্ত এসে আটকে গেছে। গাড়ি তো আসতেছে না, ভাড়া বেশি নিচ্ছে, সমস্যা হচ্ছে, ভোগান্তি হচ্ছে। হাতির আন্দোলন করছে, সেজন্য আমরা যেতে পারতেছি না। কষ্ট তো আমরা পাচ্ছি, ওরা কিন্তু ওরা কষ্ট পাচ্ছে। কিন্তু গাড়ি বন্ধ দিয়ে ফগ মারিয়ে দিতে পারে আছি, তুই তার এখন আখ্যান ব্যবস্থা না করে। পরে প্রশাসনের আশ্বাসে 5.5 ঘন্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে প্রতি বছর লাগামহীনভাবে বাড়ছে শিশু শ্রমিক, সেই সঙ্গে বাড়ছে তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ঝুঁকি। বিগত সরকার শিশু শ্রম নিরসনে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের নতুন শ্রম সংস্কার কমিশন বলছে, শুধু দারিদ্রতা নয়, বিগত সরকারের পুঁজিবাদী মনোভাবই শিশু শ্রম বন্ধ না হওয়ার মূল কারণ। বিস্তারিত চন্দ্রিমা চৌধুরীর প্রতিবেদনে ছবি তুলেছেন আশরাফুল আলম। প্রচণ্ড উত্তাপে গলানো বিভিন্ন ধাতু ও রাসায়নিকের তীব্র গন্ধে যেখানে নিঃশ্বাস নেয়াই কঠিন, সেখানে 16 বছরের সবুজ প্রতিদিন কাজ করে 10 থেকে 12 ঘন্টা। ভয় তো লাগে একটু একটু, কিন্তু কি করব, ফ্যামিলিগত অভাব, এই জন্য করি। লেগুনা চালকের সহকারী হিসেবে কাজ করা 13 বছর বয়সী সাগরের গল্পটাও একই রকম। তার ছোট্ট কাঁধে উঠেছে সংসারের বোঝা। অনেকবার পড়ে গেছি, পড়ে গেলি যেমন পা ছুলে গেছে, হাতের পিছলে পড়ে যায়, ব্যথা পেয়েছে অনেক। বিবিএস এর পর্যবেক্ষণ, নজরদারি না থাকাতেই ঝুঁকিপূর্ণ কাজে বাড়ছে 7 থেকে 16 বছর বয়সী শিশুর সংখ্যা, যাদের মাসিক আয় 2.5 থেকে সর্বোচ্চ 7,500 টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2022 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে কর্মজীবী শিশুর সংখ্যা প্রায় 35 লাখেরও বেশি, যার মধ্যে 11 লাখ শিশু রয়েছে নানান ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত। শিশু অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা এডুকো বাংলাদেশ বলছে, শুধু দরিদ্রতা নয়, সামাজিক উদাসীনতা ও আইনের কঠোর প্রয়োগের অভাবেই বাড়ছে শিশু শ্রম। একটা কারণ হচ্ছে যে আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা, সেই জায়গায় আমরা সবগুলোই বাংলাদেশে আমরা বলি যে বাংলাদেশের সোসাইটি অ্যাজ এ হোল চাইল্ড লেবার অ্যাকসেপ্ট করে। এমন বাস্তবতায় শিশু শ্রম কমাতে অন্তর্বর্তী সরকারের ভাবনা তুলে ধরেন শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আক্তার। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা আসলে শিশু শ্রম চাই না, এবং ঝুঁকিপূর্ণ কাজ কি সেই কাজগুলোর একটা তালিকা করা, সেই কাজগুলোর মধ্যে সেই শ্রমিকরা, শিশু শ্রমিক বা কিশোর শ্রমিকরা যুক্ত হচ্ছেন কিনা সেটা তদারকি করা। এখন পর্যন্ত আমাদের আসলে জাতীয় মজুরিটা নিশ্চিত করা, এগুলো খুব জরুরি। শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, অনিশ্চিত ভবিষ্যতের হাতছানিতে স্বপ্নহীন জীবনে শ্রমজীবী শিশুদের শৈশব আটকে গেছে নানা সংকটে। একের পর এক প্রকল্প এলেও তাই বদলায়নি তাদের ভাগ্য। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার আব্দুল্লাহ আরিফ বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক সাজিদুর রহমান এই অভিযোগের অনুসন্ধান করছেন। তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ফরিদপুর নৌ পুলিশ, খুলনার ডিআইজি কার্যালয় সহ পুলিশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের সময় অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তার বিরুদ্ধে। চাকরিতে যোগদানকালে মিথ্যা তথ্য প্রদান এবং বিমান বাহিনীতে শৃঙ্খলা ভঙ্গ করায় চাকরিচ্যুত হওয়া সহ দুদকে বিস্তর অভিযোগ জমা পড়েছে তার বিরুদ্ধে। এবার বাণিজ্যের সংবাদ। ঈদের আগ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। অন্যান্য দিনের তুলনায় ভিড় বেড়েছে কয়েকগুণ। ভালো বেচাকেনার আশায় ব্যবসায়ীরা এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আছেন। রিপোর্টার ইয়ানুর শিফাত ঈদ কেনাকাটার খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইয়ানুর,
ঈদ মানে আনন্দ এবং ঈদ মানে খুশি, এবং সেই আনন্দ খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য রাজধানীবাসী কিন্তু ভিড় করছেন রাজধানীর বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানে। এবং আমরা যেমনটা জানি আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, তাই শেষ কর্মদিবসের সকালে আমরা যেমনটা দেখছি যে তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না শপিং মল বা বিপণী বিতানগুলোতে। তবে বিক্রেতারা বলছেন যেহেতু আজ শেষ কর্মদিবস ঈদের ছুটি শুরু হওয়ার আগে, তাই দিন গড়ালে হয়তো বিক্রি বাড়বে, তারা সেই প্রত্যাশাই করছেন। এবং আমরা অনেকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে অনেকে এসেছেন সকাল সকাল, কারণ তারা দিন গড়ালে যে ভিড়টা হয় সেই ভিড়টা এড়ানোর জন্য অনেকে সকাল সকাল এসেছেন এবং নির্বিঘ্নে শপিং করে নিচ্ছেন। এদিকে অনেকে অভিযোগও করেছেন যে এবছর পোশাকের দাম গত বছরগুলোর তুলনামূলক কিছুটা বেশি। এবং আমরা যদি ঈদের ফ্যাশন নিয়ে কথা বলি, আমরা যেমনটা দেখেছি যে অনেকেই গরমের কারণে হচ্ছে ঢিলে ঢালা এবং কমফোর্টেবল পোশাকের দিকে ঝুঁকছেন, আবার অনেকে একটু গর্জিয়াস পোশাকও পছন্দ করছেন। এদিকে আজকে আমি বর্তমানে আছি বসুন্ধরা শপিং মলে। এখানে আমরা যেমনটা দেখেছি যে সকাল সকাল ভিড় তুলনামূলক কম, তবে বিক্রেতারা আশা করছেন যে দিন গড়ালে বিক্রি বাড়বে এবং ভিড়ও বাড়বে। তো এই ছিল আমার কাছে ঈদ শপিংয়ের সবশেষ খবর। ঈদ কেনাকাটার খবর জানাতে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইয়ানুর শিফাত। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। নির্দিষ্ট করে মহিমান্বিত এই রাতের ফজিলতের কথা উল্লেখ আছে পবিত্র কোরআন শরীফে। মহান রাব্বুল আলামিনের নৈকট্য এবং রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীতে রজনী পার করবেন ধর্মপ্রাণরা। এই পুণ্যময় রাতকে উৎসবে পরিণত না করে ইবাদতের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। তোহা খান তামিমের রিপোর্ট। মহান সৃষ্টিকর্তা যে কয়েকটি রাতকে বান্দার কল্যাণের জন্য নেয়ামত হিসেবে দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইলাতুল বরাত বা কদরের রাত। পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে এ রাতেই। এর সম্মান বোঝাতে পবিত্র কোরআনে সূরা কদর নাজিল হয়। প্রতি বছর পবিত্র রমজান মাসের ২৬ তারিখ রাতে শবে কদর পালন করা হয়। তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন ২৭ রমজানের বিষয়ে হাদিসের একটি সূত্র থাকলেও একাধিক সূত্র বলছে রোজার শেষ দশকের রাতগুলোতে অনুসন্ধান করতে বলা হয়েছে শবে কদরের রাতকে। সওয়াব পাবো, বারাকা পাবো, নাজাত পাবো, এই আশায় যদি লাইলাতুল কদরে কেউ দণ্ডায়মান হয়, ইবাদত করেন, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মহিমান্বিত এ রাতকে কেন্দ্র করে উৎসব করা কিংবা ইবাদতের নামে উচ্চ শব্দে মাইক বাজানো থেকে বিরত থাকার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। আড্ডা দেওয়া, গল্পগুজব করা, লাইন ধরে রাস্তা দিয়ে চলা, রে কদর রাত জাগি, আরে জাগবেন তো, জেগে তো আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর পক্ষ থেকে দেওয়ার যে অঙ্গীকার, আল্লাহ তাআলা এই রাতে হায়াত, মৌত, রিজিক, দৌলত সবকিছু কদর মানে নির্ধারণ করা। রমজান মাসে সংযম আর ত্যাগের শিক্ষা নিয়ে সারা বছর জীবনের প্রতিটি ক্ষেত্রে তা পালন করার আহ্বান বিশেষজ্ঞদের। তোহা খান তামিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। চীনের বুয়াও সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে 5 প্রস্তাব ডক্টর ইউনূসের। উৎসব উদযাপনে ফাঁকা হচ্ছে ঢাকা। স্ক্যাজুল বিপর্যয়ী ট্রেনে মহাসড়কে চাপ বাড়লেও ভোগান্তিহীন ঈদযাত্রা। স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার স্বস্তি মানুষের। বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ চট্টগ্রামের 3 উপজেলার মানুষ। 5.5 ঘন্টা সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। তীব্র যানজটে নাকাল যাত্রীরা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।